আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি যেগুলো ফুল লেন্থ আছে সেগুলোরই ডাউট ক্লিয়ারিং তোমাদের সঙ্গে করব। তার কারণ হচ্ছে যেগুলো টপিকস রিলেটেড আছে সেগুলো হয়তো তোমরা অনেক সময় পারবে, কিন্তু যেহেতু অনেকটা টপিকস এখনো পড়ানো হয়নি, তাতে কিছু না পড়ানো জিনিসও কোশ্চেনে যেমন থাকবে, সেগুলো নিয়ে আলোচনা হলে সেই চ্যাপ্টার সম্বন্ধে একটু একটু আমাদের তৈরি হয়ে যাবে, জ্ঞান তৈরি হয়ে যাবে। এই পিডিএফ গুলো কিন্তু আমি মোটামুটি রিসেন্ট, খুব একটা আগে নয়, তৈরি করেছি এবং যথেষ্ট স্ট্যান্ডার্ড মেনটেন করে পিডিএফ গুলো করা আছে। এতটা কোশ্চেনও যে কঠিন আসবে তা কিন্তু নয়। এগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইডে কোশ্চেন করা আছে। বিভিন্ন রাজ্যের এন্ট্রান্স, নিট, জয়েন্ট এন্ট্রান্স, এই সমস্ত পরীক্ষাগুলোরই সোজা কোশ্চেনগুলো করা আছে, তাদের সোজা কোশ্চেনগুলো করা আছে। এই লেভেল থেকে তোমাদের কোশ্চেন কিন্তু আশা করা যায় সোজাই আসবে, আশা করা যায়। তাও আমি তোমাদেরকে করিয়ে রাখছি, যদি ইনকেস কোশ্চেন কঠিন হয় বা কিছু, হ্যাঁ, কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু খুবই সুন্দর করা আছে। হয়তো তোমরা কিছু জনা নিজেরা পারবে, অনেক কিছুই পারবে না। এত কঠিন যে 22 নম্বর কোশ্চেন দিচ্ছ, এত কঠিনও কোশ্চেন আসে না। তাও আমি চেষ্টা করেছি যে একটু কঠিন থাক, তাতে তোমাদের সুবিধা হবে। আবার সবই যে কঠিন আছে তা নয়। যাই হোক, যতটা হবে ততটাই আমরা আগাই, তারপরে নেক্সট আমাদের আলোচনার মধ্যে যাবে। দেখো, প্রথম কোশ্চেনটা আছে, এই পেনটা কাজ করছে না, এই পেনটা, the dimension of Planck constant equal to that of energy, momentum, angular momentum, power. এটা আমি তোমাদেরকে বারবার বলেছি যে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ডাইমেনশন হয় অ্যাঙ্গুলার মোমেন্টাম। ঠিক আছে, তুমি যদি ডাইমেনশন নাও বার করো, তাহলে তুমি যে বোরের যে তত্ত্ব, সেই তত্ত্ব অনুযায়ী তুমি দেখো যে এম ভি আর সমান হচ্ছে এন এইচ বাই 2 পাই। এখন এখানে এন বাই 2 পাই, এই গোড়াটা জিনিসটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এইটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। তাহলে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ডাইমেনশন এদিকে কার সঙ্গে হচ্ছে এমভিআর, মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম। আমি জানি না কেন মনে হচ্ছে এবছর ডাইমেনশন থেকে যদি কোনো কোশ্চেন দেয়, তাহলে হয়তো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট থেকে দেওয়ার চান্স খুব বেশি। শুধু আমি বলছি না, এইটা বিভিন্ন রাজ্যের কোশ্চেন প্যাটার্ন দেখে বুঝতে পারছি। তার মানে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ডাইমেনশন হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। Which two of the following 5 physical parameter have the same dimension? এখানে 5টা দেওয়া আছে। একটা হচ্ছে এনার্জি ডেন্সিটি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ইয়ং মডুলাস, আর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এই 5টা দেওয়া আছে। 5টার মধ্যে কোন দুটোর হচ্ছে পরস্পরের সঙ্গে হচ্ছে কনস্ট্যান্ট? দেখো, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স একটা ডাইমেনশনলেস, ডাইইলেকট্রিক কনস্ট্যান্টও একটা ডাইমেনশনলেস। তাহলে থাকলো ম্যাগনেটিক ফিল্ড, ইয়ং মডুলাস আর এনার্জি ডেন্সিটি। এখন যদি আমি এনার্জি ডেন্সিটি আর ইয়ং মডুলাস দেখি, তাহলে দেখবো এই দুটোর ডাইমেনশন কিন্তু সমান হয়। ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কারেন্ট এই ব্যাপারগুলো থেকে যায়, সুতরাং ওটা হবে না। এনার্জি ডেন্সিটি আর ইয়ং মডুলাস, তোমাদেরকে অনেক সময় এত বড় কোশ্চেন এখন বসে বসে যদি প্রত্যেকটা ডাইমেনশন লেখো, দিয়ে ম্যাচ করে করতে চাও, কিন্তু হয়তো উত্তর একদম সঠিক হবে, কিন্তু একটু তোমরা হয়ে যাবে, টাইম সাপেক্ষ হয়ে যাবে। তোমাদের কিছু একটু মাথায় ব্রেন লাগিয়েও, বুদ্ধি লাগিয়েও করতে হবে। যেমন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, এগুলো কনস্ট্যান্ট জিনিস, এগুলো ডাইমেনশন লেস। তাহলে এই দুটো বাদ, তাহলে থাকছে কি এনার্জি ডেন্সিটি, ইয়ং মডুলাস আর ম্যাগনেটিক ফিল্ড। এখন চিন্তা করো, ম্যাগনেটিক ফিল্ডের ডাইমেনশন যদি বার করি, এইখানে এই যে ম্যাগনেটিক ফিল্ড, এই কিউ ঢুকে আছে, ভি ঢুকে আছে, যে কিউ ঢুকে মানে কারেন্ট ঢুকে আছে, কিন্তু এনার্জি ডেন্সিটি, ইয়ং মডুলাস এইসবে কারেন্ট নেই। তাহলে অবশ্যই এগুলোর সঙ্গে এটা সমান হতে পারে না। তাহলে অবশ্যই এটার সঙ্গে এটা সমান হবে। তার মানে হচ্ছে 1 নম্বরটা হচ্ছে 1 আর 4। এবার তুমি যদি মনে করো এগুলোকে একটা একটা করে ডাইমেনশন লিখবো, তাও লিখতে পারো, কোনো অসুবিধা কিছু নাই। হ্যাঁ, সেটাও করা যাবে, কিন্তু সময় বাঁচানোর জন্য কিন্তু এটা করতে হবে। তার মানে হচ্ছে 1 নম্বর এটা, এটা, এটা হচ্ছে এইটা। A particle has initial velocity এত and acceleration এত, the magnitude of the velocity after 10 seconds. আমরা, হ্যাঁ বলো। স্যার এনার্জি ডেন্সিটি একবার
এনার্জি তাকে তুমি ভলিউম দিয়ে ভাগ করবে, তাহলে হয়ে যাবে একক আয়তনের যে এনার্জি। একক আয়তনের যে এনার্জি, তুমি এনার্জি ডাইমেনশন লিখবে। এনার্জি মানে হচ্ছে বল, কৃতকার্য, তাকে আয়তন দিয়ে ভাগ করবে, তাহলে হয়ে যাবে। তুমি এইটা দিয়ে করলে দেখো আয়তন, তাহলে তুমি এবার করো এফ এর ডাইমেনশন, এল এর ডাইমেনশন থাকবে, আর এল কিউ হবে, কেটে গেল, এল স্কোয়ার হয়ে গেল, এফ বাই এল স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, তুমি ইয়ং মডুলাসের ডাইমেনশন দেখো এফ বাই এ, আর যে এল বাই এলটা তো ডাইমেনশন লেস হয়ে যাবে, তাহলে এফ বাই এ মানে কি, এফ বাই এল স্কোয়ার, আমরা এফটা ডাইমেনশন লিখলাম, দেখো এফ বাই এল স্কোয়ার, এফ বাই এল স্কোয়ার হয়ে যাচ্ছে। এনার্জি ডেন্সিটি মানে হচ্ছে এনার্জিকে আয়তন দিয়ে ভাগ করা, ডেন্সিটি মানেই তো ঘনত্ব দিয়ে ভাগ করা। এবার তোমাকে যদি বলা হয় সারফেস ডেন্সিটি, তাহলে ক্ষেত্রফল দিয়ে ভাগ করা, কিন্তু সারফেস কথাটা যদি উল্লেখ না থাকে, লাইন ডেন্সিটি, ঠিক আছে, এইগুলো যদি বলা না থাকে, তাহলে তোমার শুধু যদি ডেন্সিটি বলা থাকে তাহলে আয়তন দিয়ে ভাগ করা। যদি কোনো জায়গায় শুধু ডেন্সিটি কথা বলা থাকে, তাহলে তুমি জানবা সেই রাশিটা যে রাশি হোক না কেন তাকে আয়তন দিয়ে ভাগ করা। আর যদি তোমাকে বলে দেয় যে সারফেস ডেন্সিটি অফ চার্জ, তার মানে সারফেস কথাটা লিখুন, শুধু তো এনার্জি ডেন্সিটি বলতে পারতো, সারফেস ডেন্সিটি না বলে ডেন্সিটি অফ চার্জ বলতে পারতো। ডেন্সিটি অফ চার্জ, তাহলে সেটাকে কারেন্ট ডেন্সিটি বোঝায়, তার মানে আয়তন দিয়ে ভাগ। সারফেস কথাটা উল্লেখ করতে দিয়েছে মানে ক্ষেত্রফল দিয়ে ভাগ। যেগুলো উল্লেখ করে দেবো সেগুলো আলাদা, না উল্লেখ করলে জানবো সবসময় আয়তন দিয়ে ভাগ করতে। তো পার্টিকেলের ইনিশিয়াল ভেলোসিটি বলা আছে, অ্যাক্সিলারেশন বলা আছে, কি বলেছে 10 সেকেন্ডের পর তার ভেলোসিটি বার করতে হবে। আমরা যে ইকুয়েশন অফ মোশন পড়েছি ভি সমান ইউ প্লাস এটি পড়েছি, এগুলো আমাদের নিউমেরিক সংখ্যা থাকতো, আমি ইউ এ এসব বসিয়ে দিতাম, ভি বার করতে পারতাম। এখানেও ঠিক তাই, শুধুমাত্র ভি ইউ এ টি এর জায়গায় কি হচ্ছে, আমাকে ভেক্টর রাশিগুলো বসাতে হবে। ঠিক আছে, ভেক্টর রাশিগুলো বসাতে, তাহলে ভিটা বার করতে হবে, ভিটা বার করতে হলে ইউ বসালে, তারপর এ আর টি এর গুণফল, তো এইটার সঙ্গে এটা গুণফল করলে হবে 3i প্লাস 2j, এটা একটা রাশি হবে 5i প্লাস 5j, এরকম একটা রাশি হবে। এবার কি বলেছে, তার ম্যাগনিটিউডটা বার করতে হবে। তাহলে এটা যদি ভেক্টর রাশিটা বলতো এটা বার করতে, যেহেতু শুধুমাত্র ম্যাগনিটিউড বলেছে, তাহলে আমাকে কি করতে হবে, রুট ওভার অফ 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার করতে হবে, তার মানে 5√2, তার মানে হচ্ছে বি এরটা অপশন। মানে আমাদের যেগুলো নিউমেরিক্যাল সংখ্যা দিয়ে বলে সেইটা না বলে ভেক্টর বলেছে, যে একটা বস্তুর বেগ 10 সেন্টিমিটার পার সেকেন্ড, তার 5 সেকেন্ড পর তার বেগ হলো 20 সেন্টিমিটার পার সেকেন্ড, কত ত্বরণ, বা তার ত্বরণ হলো 20 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, 5 মিনিটের বেগ, 5 মিনিটের পর বেগ কত, তা সেগুলো শুধু রাশি থাকে, সংখ্যা থাকে। এখানে তা না করে কি করেছে, এই যে ইউ ভি এগুলোকে কি করেছে, ভেক্টর রাশি বসেছে, উত্তর ভেক্টর রাশি দিয়ে বেরোবে। তারপরে সেটার আমি ম্যাগনিটিউড বার করবো, যে কোনো জিনিসের ম্যাগনিটিউড বার করতে আমি ভেক্টর থেকে জানি, অসুবিধা কিছু নাই। এরপরে হচ্ছে মোশন অফ এ পার্টিকেল, তাহলে এর উত্তরটা হলো বি এরটা। মোশন অফ এ পার্টিকেল অ্যালং এ স্ট্রেট লাইন ইজ described by the equation after, where x is in meter and t in second. The retardation of the particle when the velocity becomes 0. তাহলে ত্বরণটা বার করতে হবে, মন্দন আর কি, রিটার্ডেশন মানে অ্যাকচুয়ালি মন্দন, মন্দনটা বার করতে হতে পারবে যখন ভেলোসিটি বিকাম 0, তখন ভেলোসিটি বিকাম 0। এই লেভেলের কোশ্চেনগুলো, এই যে 4টে কোশ্চেন 1 2 3 4 এখনো পর্যন্ত যত কটা করাচ্ছি সব কটাই কিন্তু তোমাদের 9 10 পরীক্ষার লেভেলে। হ্যাঁ, এর পরের কোশ্চেনগুলো হয়তো তোমাদের একটু জটিল থাকতে পারে, কিন্তু এখনো পর্যন্ত যে কোশ্চেনগুলো করাচ্ছি সেগুলো কিন্তু সবই তোমাদের লেভেলে, সুতরাং এগুলো কিন্তু করতে কিছু অসুবিধা তোমাদের হয়তো হওয়ার কথা না। তাহলে আমাকে ভেলোসিটি বার করতে হবে ডিএক্সজিটি, এটাকে 0 করতে হবে, কেন ভেলোসিটি বিকাম 0 বলেছে, তাহলে বিকাম 0 বললে এটা কত হবে, এটা 0 12 মাইনাস টি স্কোয়ার, এটা হচ্ছে 0, তাহলে টি স্কোয়ার সমান হচ্ছে 12, টি সমান হচ্ছে প্লাস মাইনাস 12। এবার কি করতে হবে, আমাকে রিটার্ডেশন অফ দ্য পার্টিকেল ভেলোসিটি বিকাম 0, তো টি এটা পেলাম, এবার রিটার্ডেশন বার করতে হবে, মানে d2x হয় টি টি স্কোয়ার বার, সেটা কত হবে, মাইনাস 2t হবে, আর টি কিউ ছিল তাহলে 2t স্কোয়ার, তাহলে টি কিউ আছে মানে তো ভি সমান হবে হচ্ছে 12 মাইনাস হচ্ছে 3t স্কোয়ার।
হ্যাঁ 3t², সরি আমি তাই দেখছি। হ্যাঁ, হ্যাঁ আর 3t², টি হবে, আর টি হবে 2, সেখান থেকে হবে 6t, মানে হচ্ছে 12 হবে। আচ্ছা আচ্ছা, এটা আমার ভুল হয়ে গেছে গো। 12, তাহলে 12 ধরনের 3t², তাই তো? 3t² সমান, এটা আমি কেটে করি, এটা আমার একটু ভুলে গেছি, ডেরিভেটিভ করতে গিয়ে ভুলে গেছে। তাহলে x সমান হচ্ছে 8 প্লাস 12t মাইনাস t, অনেকে আমাকে বলেছিল সাদা পেজ ব্যবহার করতে, dx dt সমান হচ্ছে এটা 0, তাহলে 12 মাইনাস 3t², এটা সমান 0, তাহলে 3t² সমান হচ্ছে 12, t² সমান হচ্ছে 12 থেকে 3 বাদ দিলে 4, t সমান হচ্ছে প্লাস মাইনাস 2। এবার আমাকে d2x বাই dt² বার করতে হবে, সেটা হচ্ছে কত, এইখান থেকে যদি আমি করি, প্রথমটা 0 হয়ে যাচ্ছে, মাইনাস 6t হচ্ছে, তাই তো? এবার দেখো এখানে যদি তুমি 2 বসাও, এখানে যদি 2 বসাও তাহলে হচ্ছে 12, আবার যদি মাইনাস 2 বসাও তাহলে হচ্ছে সেটাও হচ্ছে 12, কিন্তু চিহ্ন প্লাস, যেহেতু রিটার্ডেশন তুমি মাইনাস চিহ্নটা নেবে, আর যদি প্লাস চিহ্ন বলো তাহলে তোমাকে রিটার্ডেশন ভাষায় বলতে হবে। তার মানে উত্তর হচ্ছে 12, 4-এরটা উত্তর হচ্ছে 12 মিটার পার সেকেন্ড, মানে ডিএট। সোজা কোশ্চেন, সোজা কোশ্চেন। এই যে যেমন ডেরিভেটিভ করতে গিয়ে আমার আটকে গেল, মানে তাড়াতাড়ির মধ্যে আর কি, অনলাইনে এগুলো তো হবেই, এগুলো যেন কিন্তু ভুল না হয়। হ্যাঁ, তাহলে এটার উত্তর হচ্ছে এটা, এটার উত্তর হচ্ছে এটা। তোমরাও সঙ্গে সঙ্গে একটু করে বলবে, তাহলে এটা সুবিধা হবে। The speed of the projectile at its maximum height, it is half of its initial velocity. The angle of the projection is, দেখো আমি কিন্তু বারবার তোমাদেরকে বলছি, যদিও পিজিটি লেভেলের একটু কোশ্চেন বেশি কঠিন দেওয়ার চান্স হচ্ছে প্রজেক্টাইল মোশন থেকে, কিন্তু 9-10 লেভেলের যে কোশ্চেন তোমাদেরকে প্রজেক্টাইল মোশন থেকে দেবে একদম সিম্পল হবে। কেন বলছি এই লেভেলের কোশ্চেন গুলো কিন্তু হবে, 19 এর কোশ্চেন কিন্তু এই লেভেলেই হবে, সেটা কিন্তু জটিল কিছু হবে না। প্রজেক্টাইল মোশনে আমরা দেখেছি যে যখন তাদেরকে ছোড়া হয় প্রজেক্টাইল মোশন, ইনিশিয়াল ভেলোসিটির যে দুটো উপাংশ থাকে, একটা হচ্ছে ভি সাইন থিটা, একটা হচ্ছে ভি কস থিটা। এই যে ইনিশিয়াল স্পিড, এই যে ভি কস থিটা উপাংশ, এইটাই বলছে কি ম্যাক্সিমাম হাইটে কি বলেছে হাফ হবে, তার মানে হচ্ছে ভি বাই 2 হবে। তাহলে এটা যদি তার অরিজিনাল ভেলোসিটি হয়, দুটো উপাংশে ভাগ করতে হবে আমাকে, একটা হচ্ছে আমাদের মানে অনুভূমিক বরাবর, একটা হচ্ছে হরাইজন্টাল, একটা হচ্ছে পারপেন্ডিকুলার, দুটো অনুযায়ী ভাগ করতে হবে, ভার্টিক্যাল দুটো অনুযায়ী ভাগ করতে হবে। তাহলে এই যে ভি কস থিটা উপাংশ হবে, এগুলো তোমাদের নোটটা একবার খুললেই বুঝতে পারবে, এইটা হবে ভি বাই 2, ওই যে হাইটে হাফ হবে, মানে ইনিশিয়াল ভেলোসিটি হাফ হবে। তাহলে দুই দিকে কেটে দিলে কস থিটা সমান হচ্ছে 1/2, 1/2 হচ্ছে কসের কত মান, এক হচ্ছে মনে হয় সম্ভবত cos 60, তাই তো? cos 60 মনে হয় মান সম্ভবত, cos cos কেটে গেল, থিটা সমান হচ্ছে 60 ডিগ্রি, তার মানে হচ্ছে এ মানটা হবে। ছয়েরটা তো একদম একদম মানে তোমাদের গ্রুপ ডি ক্লাসি এইসব পরীক্ষাগুলোতে কোশ্চেন পড়ে গেলে এসএসসিতে হয়তো খুব একটা না পড়ার চান্স বেশি, তাহলে দিলেও দিতে পারে, কোনোটা বই থেকে তো নিয়েছি, সুতরাং সেগুলো দিলেও দিতে পারে। when milk is churned cream gets separated, এই যে আমাদের বিভিন্ন সমিতি থেকে দুধ নেয়, সেগুলো থেকে ক্রিম বার করা হয়, হ্যাঁ, ক্রিমটা বার করে দুধটাকে আলাদাভাবে বিক্রি হয়, ক্রিমটাকে আলাদাভাবে বিক্রি হয়। সেই যে যন্ত্র, সেই যন্ত্রতে কি নীতিকে কাজে লাগানো হয়, সেই যন্ত্রকে কাজে লাগানো হয় সেন্ট্রিফিউগাল ফোর্স, ঠিক আছে? সেন্ট্রিফিউগাল ফোর্স মানে যন্ত্রটা থেকে ঘোরানো হয়, সেখান থেকে সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করে, দিয়ে সেখান থেকে ওই যে ফ্যাট যেটা হয় দুধের মধ্যে, সেই ফ্যাটটাকে দুধ থেকে আলাদা করা হয়। তাই জন্য যেগুলো দেখবে মাদার ডেয়ারি বা দুধ এগুলো ব্যবহার করা হয়, এগুলোকে বলা হয় ফ্যাট ফ্রি দুধ। এগুলো হচ্ছে ফ্যাট ফ্রি। কেউ কিছু বলছিলে নাকি বলো তো? কেউ কিছু বলছিলে? অনেকেই এসছে। ঠিক আছে, সাতেরটা দেখো, সাতেরটা কি বলছি,
if kinetic energy of a body is increased by 30%, the percentage change of momentum will be. এইরকম ধরনের কোশ্চেন কিন্তু সব থেকে বেশি তোমাদের ক্ষেত্রে দেওয়ার চান্স থাকে, ঠিক আছে? এরকম কোশ্চেন গুলোই কিন্তু সব থেকে বেশি থাকে, 9-10 লেভেলের কোশ্চেন কিন্তু এরকম টাইপেরই হয়। এটা করেছো কেউ? তোমাদের দোষ নাই, এগুলো হয়তো করোনি। এটাকে 100%। হ্যাঁ বলো বলো স্যার এটা এ বেরিয়েছে স্যার 100%। সাতেরটাই এ, হ্যাঁ ভেরি গুড। এটা কিরকম করে করেছো বলো একটু শুনি। স্যার কাইনেটিক এনার্জিটা 300% বেড়ে 4E হয়ে গেছে, মানে 400% হয়েছে। তারপরে পিটা বের মানে তুমি করেছি 100% 1:2। কাইনেটিক এনার্জি 100% ছিল, 300% বেড়েছে, মানে হচ্ছে কে হ্যাঁ, ড্যাশটা হচ্ছে তোমার 400 হলো, ঠিক আছে ভেরি গুড। তারপরে পি পি বের করেছি স্যার, পি হচ্ছে 1:2 পেয়েছি, 1:2। তা পি স্কোয়ার ইকুয়াল টু 2 ME কে ওটা থেকে। সমান হচ্ছে পি স্কয়ার বাই 2m, তাই তো? পি স্কয়ার হ্যাঁ সমান হচ্ছে 2km, এখান থেকে করেছো, ঠিক আছে? এটা হ্যাঁ কিন্তু হ্যাঁ ওই লগের ফর্মুলা দিয়ে হবে না, ঠিক আছে? এটা কিন্তু আমরা যেমন স্যার। লগ জি সমান ওটা দিয়ে হবে না, কারণ যেহেতু পার্সেন্টেজ স্যার চেঞ্জ স্যার রেশিও বের করে করেছি স্যার, রেশিও ঠিকই করে করেছো, করেছি। ঠিকই করেছো না। আমি একটা বলে দিই, যেগুলো আমরা অনেক সময় করি না, যে তোমার হচ্ছে টি সমান হচ্ছে 2π√L/g। এবার বললো হয়তো এলটা 2% বেড়েছে বা কমেছে, টি এর পরিবর্তন কত, সেক্ষেত্রে আমরা ডেল স্যার টি এটা বাই দিয়ে মেলে না কেন স্যার? না, এই যে এররের যে ব্যাপারগুলো, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এররের লগের যে ফর্মুলা, সেক্ষেত্রে এই চেঞ্জ এরর অফ দিয়ে মেলেনি। পার্সেন্টেজ না, এটাই বলার জন্যই বলছি। এই যে আমি যখন এটা করছি ফর্মুলাটা, দুই দিকে লগ লাগাচ্ছি, তারপরে তাকে ডেরিভেটিভ করছি, এই যে লগ লাগাচ্ছি তার ডেরিভেটিভ করছি, এগুলো কি ডেরিভেটিভ, এগুলো কি হচ্ছে খুব স্মল চেঞ্জের জন্য, খুব স্মল চেঞ্জের জন্যই কিন্তু এই ডেরিভেটিভ ব্যাপারগুলো আছে। ডেরিভেটিভ তো হিউজ চেঞ্জ এক্ষেত্রে করে না। একটা গাছের বৃদ্ধি হচ্ছে, একটা গাছের বৃদ্ধি কত ছোট, সে সারা বছর একটা গাছ হয়তো এতটা বাড়লো, তোমার চোখের সামনে তুমি দেখতে পাচ্ছ, তাহলে সে একদিনে কত বাড়ে, এক সেকেন্ডে কত বাড়ে, তাহলে সেই বৃদ্ধির খুবই কম, সেগুলোই আমরা ডেরিভেটিভ ব্যবহার করে করি। তাই জন্য এই পরিবর্তনগুলো যখন 2%, 4%, 3% এর মধ্যে ঘোরাফেরা করবে, তখন তুমি এই ফর্মুলা লাগাতে পারবে এবং অ্যান্সার কারেক্ট আসবে। কিন্তু যখনই 10%, 8% এর উপরে হয়ে যাবে, তখন কিন্তু এই ডেরিভেটিভ ফর্মুলা কাজ করবে না, উত্তর কিন্তু মিলবে না। যে সমস্ত প্রবলেমের ক্ষেত্রে এই যে পরিবর্তনগুলো, যে কাইনেটিক এনার্জি বলো বা কিছু, এই পরিবর্তনগুলো 2, 3, 4, 5, হ্যাঁ এই পার্সেন্টের মধ্যে আছে, 2, 3, 4 এর মধ্যে যখনই আছে, তখন কিন্তু তুমি ওই ফর্মুলা কিন্তু লাগাতে পারবে। তাছাড়া কিন্তু তুমি এই ফর্মুলা লাগাতে পারবে না। যেমন ধরো ওই ফর্মুলাটা কি, কাইনেটিক এনার্জি সমান হচ্ছে পি স্কোয়ার বাই 2m, হলো? তাহলে পি স্কোয়ার সমান হচ্ছে 2mk, তাহলে এখানে তুমি দুই দিকে লগ নাও, ডিপি বাই পি সমান হচ্ছে এই দিকটা হবে ডেল ই বাই ই। তাহলে এখানে তুমি ডিপি বাই পি বার করবে, তাহলে ডিপি বাই পি সমান হচ্ছে হাফ ডেল ই বাই ই। তাহলে এখানে এইটা তো ডেল ই বাই ই মানে 300 বলা আছে, তাহলে 300-কে গেলে 150% হয়ে যেত, কিন্তু উত্তর কোনো মতেই মিলবে না, উত্তর কোনো মতেই মিলবে না। তার কারণ হচ্ছে যখন পার্সেন্টেজটাই 2, 3, 4 এর বেশি হয়ে যাবে, তখন কিন্তু এই ডেরিভেটিভ হবে। বাদ বাকির ক্ষেত্রে 2, 3, 4% মধ্যে বলতো, তাহলে কিন্তু হয়তো মিলে যেত। তাহলে এগুলো আমাকে কিন্তু নর্মাল নিয়মেই করতে হবে। যে তোমাকে কাইনেটিক এনার্জি তুমি ধরতে পারো, যে আমি ধরলাম কে, হ্যাঁ কাইনেটিক এনার্জি ধরলাম কে, পরে বাড়লো, তাহলে কে ড্যাশ সমান হচ্ছে কে প্লাস হচ্ছে 300% কি, মানে হচ্ছে 4k। এটা করতে পারলে তুমি, তারপরে কি হলো, কাইনেটিক এনার্জির সঙ্গে মুভমেন্টামের সঙ্গে পি স্কোয়ার বাই 2m, তাহলে পি ডসের স্কোয়ার বাই 2m, এইটার মান কত হবে, এইটার মান পি ড্যাশ স্কোয়ার বাই 2m, এর মানটা তুমি কত লিখবে, কে এর মানটা যদি বসিয়ে দাও, তাহলে হচ্ছে 4p স্কোয়ার বাই 2m, তাহলে এখান থেকে পি ড্যাশ আর 2p এর মধ্যে একটা সম্পর্ক, পি এর মধ্যে সম্পর্ক পেয়ে যাবে, পি ড্যাশ সমান হচ্ছে 2p। এবার তুমি মুভমেন্টাম চেঞ্জ বার করো, পি ড্যাশ মাইনাস পি
বাই পি ইন্টু 100%, মানে হচ্ছে 2p মাইনাস পি বাই পি ইন্টু 100%। তাহলে তুমি যদি কাটাকাটি করো, 2p থেকে p বাদ দিলে p বাই পি ইন্টু 100%, মানে হচ্ছে কাটাকাটি করলে হচ্ছে 100%। মানে একদম আমাদের ম্যাথমেটিক্সের যে নিয়ম, শতকরার যে অঙ্ক যেখানে আমরা করেছি, সেই শতকরার যে নিয়মের ক্ষেত্রে যেটা হয় সেই নিয়মকে আমাকে এখানে ফলো করতে হবে। হ্যাঁ, প্রচুর কোশ্চেন আছে, 45টা হবে না, কিন্তু তোমাদেরকে যত কটাই এই মক টেস্টের মাধ্যমে হচ্ছে, আমি নয়তো চেষ্টা করবো এক একটা পিডিএফ শেষ করার, মানে পরের দিনে হয়তো যেটুকু বাকি থাকবে বা অন্য সময় যদি টাইম পাই, যেটুকু তোমাকে পড়তে হবে সেইটুকু কিন্তু তোমাকে টেকনিক একদম পরীক্ষা পর্যন্ত মনে রাখতে হবে। তো এইটা আমি অনেকক্ষণ ধরে বললাম এই কারণেই, আমরা চেঞ্জের যে প্রবলেমগুলো বার করব, দুটো নিয়মের ক্ষেত্রে বার করব। একটা হচ্ছে যদি পার্সেন্টেজ চেঞ্জটা 2 থেকে 4%-এর মধ্যে হয়, তখন ফর্মুলা লাগাবো কি, যেটা আমাদের এরর কারেকশনের ফর্মুলা। যেমন এই প্রবলেমের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি সমান হচ্ছে পি স্কোয়ার বাই 2m, ঠিক আছে। তাহলে আমি দুই দিকে লগ লাগিয়ে ডেরিভেটিভ করলে ডেল কে বাই কে সমান হচ্ছে, এদিকে করলে হতো 2 ডেল পি বাই পি, এইটা হতো। এবার এখানে আমি পার্সেন্টেজগুলো দুই দিকে বসিয়ে একটা আননোন একটা নোন পাচ্ছি, এম তো যেহেতু কনস্ট্যান্ট, কিন্তু এখানে করতে পারবো না যেহেতু এখানে হিউজ চেঞ্জ আছে। চেঞ্জ যেখানে কমের মধ্যে থাকবে সেই ক্ষেত্রে এগুলো কিন্তু করতে আমি ওই ফর্মুলাটা লাগাতে পারবো। তাহলে এটা যেন মাথায় থাকে অবশ্যই। A mass of এত কেজি moving with a speed of এত on a horizontal smooth surface collide with a nearly weightless spring of force constant এত, the maximum compression of the spring will be। দেখো প্রথম কথা হচ্ছে হয়তো 9-10 লেভেলের এই ছবি স্যার দেওয়া এটা এত, অপশন এ হয়েছে স্যার এটা। আটের অপশন এ, ভেরি গুড, খুব ভালো, খুব ভালো, এটারও অপশন এ, ভেরি গুড, আগেরটারও অপশন নেই, খুবই ভালো। আমি প্রথম এটা বলে দিই, সকলে আছে হয়তো সকলে প্র্যাকটিস করেনি, এইটার প্রবলেমটা হয়তো 9-10 লেভেলের এত কঠিন কোশ্চেন দেবে না। হ্যাঁ, এত কঠিন কোশ্চেন হওয়ার চান্স খুব কম, কেন এই ছবি দিয়ে দিয়ে। কিন্তু এই প্রবলেমটা খুব একটা কঠিনও নয়। এটা আমি হয়তো 10টা বই বার করতে গিয়ে কোনো হয়তো জয়েন্ট এন্ট্রান্স বা নিচের বই থেকে দিয়ে ফেলেছি, মানে এগুলো অ্যাপ্লিকেশন বেস কোশ্চেন। কিন্তু হয়তো নাও দিতে পারে এত কঠিন কোশ্চেন, স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন বা ওয়ান লাইনার কোশ্চেনই তোমাদের ক্ষেত্রে বেশি আসবে, কিন্তু যদি দিয়ে দেয়, কিন্তু এটা বেশি কঠিন কিছু নেই। একটা বস্তু আছে, সে এইটা স্প্রিং এর সঙ্গে সংঘর্ষ হচ্ছে, স্মুভ করছে, তাহলে স্প্রিংটা কমে যাচ্ছে, ঠিক আছে। তা বলছে যে কমে যেটুকু যাচ্ছে সেইটুকু হচ্ছে তোমার কত, তাহলে একের সঙ্গে যখন কোলাইড হচ্ছে তখন এর যে কাইনেটিক এনার্জি, যেহেতু গতিতে ধাক্কা মারছে, তো স্পিড বলা আছে, মাস বলা আছে, তাহলে এর যে গতি যেটা কাজ করছে, যার ফলে যে গতিশক্তি সে এখানে ধাক্কা দিচ্ছে, সেইটা কি করছে, এর মধ্যে যেটা পোটেনশিয়াল এনার্জি তাতে ট্রান্সফার হচ্ছে। তাহলে স্প্রিং এর পোটেনশিয়াল এনার্জি কত, হাফ কে এক্স স্কোয়ার, আর এখানে গতিশক্তি কত, হাফ এম ভি স্কোয়ার। এই দুটো ইকুয়েশনকে সমান করলেই আমি পেয়ে যাব। এখানে কেও বলা আছে, এক্স স্কোয়ার বার করতে হবে, এম বলা আছে, ভি বলা আছে, তিনটে জিনিস দেখো বলা আছে, কে, এম আর ভি। এক্স স্কোয়ার এক্স বার করতে হবে, এম, ভি, কে সবই কিন্তু এম কে বা এসআই ইউনিটে বলা আছে। ফিজিক্স মানেই হচ্ছে এনার্জি কনজারভেশন, মানে এনার্জি কিভাবে চেঞ্জ হচ্ছে, এই হচ্ছে কাজ। আমাকে শুধু কার এনার্জি কিসে ট্রান্সফার হচ্ছে, এই দুটো জিনিস যদি আমি বার করতে পারি, তাহলেই তোমার যত বাস্তব অ্যাপ্লিকেশন আছে করা যাবে। তাহলে এই ফর্মুলাতে যদি আমি লিখে দিই, কে এর মান লিখি, এম এর মান, ভি এর মান লিখি, কি ফর্মুলা বললাম, সেটা হচ্ছে যে এই যে গতিশক্তি হারাবে হাফ এম ভি স্কোয়ার, সেইটা হচ্ছে স্প্রিং এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসাবে সঞ্চিত থাকবে, হাফ কে এক্স স্কোয়ার। এই দুই দিকে হাফ চলে গেল, তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে এম বাই কে ভি স্কোয়ার। সব দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে, কে এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, জাস্ট মান কটা বসিয়ে ক্যালকুলেশন করলেই উত্তর পেয়ে যাব কত, 0.15 মিটার। যেহেতু সব একই রাশিতে বলা আছে, সুতরাং আর কিন্তু এখানে তোমাদের কোনো চেঞ্জ করার কোনো ব্যাপার থাকছে না।
এইটা বলো, নয়েরটা বলো, তো কোশ্চেন, ডাইরেক্ট কোশ্চেন। এটা 1 স্যার, এটা 1। নয়েরটা 1। হ্যাঁ স্যার। পারফেক্টলি ইলাস্টিক কলিশন। পারফেক্টলি ইলাস্টিক কলিশনে ই ক্ষেত্রে কি হয়, v2 মাইনাস v1 বাই u2 মাইনাস u1, এই দুটো সমান হয় না পারফেক্টলি ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে? এই দুটো সমান হয়ে যায় না? সমান হয়ে গেলে এটা 1 হ্যাঁ হবে না? স্যার, হ্যাঁ স্যার। কি হবে? 1 হবে তো? আচ্ছা স্যার। হ্যাঁ স্যার। কিন্তু আমি দেখে চমকি গেলাম, এটা তো আমার খাতায় অপশন বি করা আছে। কেন আমার খাতাতে অপশন বি লেখা আছে? এটা তো ভুল করেছে ইনপুট তোমাদের পরীক্ষা দেওয়ার সময়। এটা 0 কখন হবে? ইনএলাস্টিক কলিশনের ক্ষেত্রে যখন বস্তু দুটো পরস্পরের সঙ্গে জুড়ে যাবে, তখন এই যে তাদের মধ্যে যে রিলেটিভ ভেলোসিটি, এইটা 0 হয়ে যাচ্ছে, তখন সেটা 0 হবে। এই ক্ষেত্রে কি ব্যাপার বুঝতে পারছি না তো। হ্যাঁ, কোনো কারণবশত এগুলো হয়তো ইনপুট করার সময় হয়তো ভুল হয়ে যায়, অনেক সময় ইনপুট করার সময় ভুল হয়ে যায়। তোমরা ঠিক করে বুঝতে পারছো তো? তোমরা দেখো, আমার এখানে ভুল হলে হতে পারে, বুঝতেই পারছো ইনপুট করার সময় অনেক সময় হয়তো ভুল হয়ে যায়। স্যার এটা আরেকবার বলবেন। কোনটা গো? এই স্যার নয়েরটা। নয়েরটা হচ্ছে, এটা হচ্ছে সংঘর্ষ গুণাঙ্ক। হ্যাঁ, সংঘর্ষ গুণাঙ্ক কি বলেছে, যে এগুলো আসার মতন তোমাদের 9-10, হ্যাঁ এগুলো আসার মতন, কিন্তু এগুলো যেন ভুল না হয়। দ্য কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন ই ফর এ পারফেক্টলি ইলাস্টিক কলিশন। এখন এই সংঘর্ষ গুণাঙ্ক সংজ্ঞা হচ্ছে, দুটো বস্তুর মধ্যে যদি সংঘর্ষ হয়, সেই সংঘর্ষর পরে, প্রথম কথা সংঘর্ষের পরে তারা পরস্পর থেকে দূরে সরে যাওয়ার যে রিলেটিভ ভেলোসিটি, মানে ধরো v2 মাইনাস v1, বাই সংঘর্ষের আগে তারা কাছাকাছি আসার যে রিলেটিভ ভেলোসিটি, তার অনুপাত। এইটা হচ্ছে সংঘর্ষ গুণাঙ্ক সংজ্ঞা। মানে এই স্থিতিস্থাপক গুণাঙ্কের, স্থিতিস্থাপক গুণাঙ্ক বলছি, সংঘর্ষ গুণাঙ্কের হচ্ছে সংজ্ঞা। এটা একটা সংখ্যা হবে, কোনো একক নাই, যেহেতু ভেলোসিটি। এখন সংঘর্ষ হয় আমাদের দুটো, একটা হচ্ছে ইলাস্টিক কলিশন, পারফেক্টলি ইলাস্টিক কলিশন, পারফেক্টলি ইনএলাস্টিক কলিশন, আর মাঝে থাকে পার্সিয়ালি ইনএলাস্টিক কলিশন। পারফেক্টলি ইলাস্টিক কলিশন কাকে বলে? যে সংঘর্ষের আগে ও পরে মোট গতিশক্তি আর মোট ভরবেগ সংরক্ষিত হয়। এইটা হচ্ছে মানে ইলেকট্রন, প্রোটন, নিউটনের মধ্যে যে সংঘর্ষ হয়, সেই সংঘর্ষগুলো হচ্ছে এই পারফেক্টলি ইলাস্টিক কলিশন। পারফেক্টলি ইলাস্টিক মানে সম্পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। কোথায় হয়? ইলেকট্রন ইলেকট্রন সংঘর্ষ, নিউটন প্রোটন সংঘর্ষ, মানে নিউক্লিয়ার ফিজিক্সের অন্তর্গত। কি হয়? সংঘর্ষের আগে যে গতিশক্তি থাকে, সংঘর্ষের পরে তাই গতিশক্তি থাকে। সংঘর্ষের আগে যে ভরবেগ থাকে, সংঘর্ষের পরে ভরবেগ থাকে। এখান থেকেও কোশ্চেন আসে তোমাদের 9-10 লেভেলে, যে পারফেক্টলি ইলাস্টিক কলিশন মানে সম্পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষে নিচের কোন রাশিগুলো সংরক্ষিত থাকে। দুটো রাশি হয়, একটা হচ্ছে গতিশক্তি, একটা হচ্ছে ভরবেগ। পারফেক্টলি ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে দুটোই সংরক্ষিত থাকে, মানে আগে যা হয় পরে, আগে যা হয় পরে। এইটাকে যদি আমি কাজে লাগাই, তখন দেখব তাদের মধ্যে পরস্পর থেকে দূরে সরে যাওয়া বেগ সমান হচ্ছে তাদের থেকে কাছে আসা বেগের সঙ্গে সমান হয়ে যাবে। এটা আমরা প্রমাণ করে দেখতে হবে। তাহলে এইটাকে এটা দিয়ে ভাগ করলে 1 হয়ে যাচ্ছে, মানে এটা একই জিনিস, তার মানে হচ্ছে 1। পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন কি? দুটো বস্তুর মধ্যে সংঘর্ষের পর যদি বস্তু দুটো একটা জায়গায় জোড়া হয়ে যায়, তুমি যদি দুটো কাদা বা তুমি যদি দুটো ক্লে, যেগুলো এখন বলে বাচ্চারা খেলা করে, তাদেরকে যদি ধাক্কা দিয়ে করো, ধাক্কা দাও, তারা কিন্তু পরস্পরে এক জায়গায় যুক্ত হয়ে যাবে। তাহলে এক জায়গায় যুক্ত হয়ে যাওয়া মানে কি? প্রাথমিক ভেলোসিটি তাদের থাকতে পারে, কিন্তু অন্তিম ভেলোসিটিটা 0 হয়ে যাচ্ছে।
অন্তিম ভেলোসিটি মানে অন্তিম যে রিলেটিভ ভেলোসিটি সেটাও জিরো যাচ্ছে, জিরো বাই সামথিং কিছু একটা, তার মানে জিরো। তার মানে এইটা হচ্ছে আমার পারফেক্টলি ইনইলাস্টিক কলিশনের ক্ষেত্রে, এইটা হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে। দুটোই গেল আমার এক্সেপশনাল জিনিস। একটা হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স, ইলেকট্রন প্রোটন, এগুলো আমাদের চোখের সামনে ঘটে না। আবার কাদার যে বা কে এর যে ঘটনা বললাম সেটাও একটা এক্সেপশনাল জিনিস। ঘটে কোনগুলো? ঘটে হচ্ছে আমাদের সামনে একটা বাসের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা লাগলো, একটা সাইকেলে ধাক্কা লাগলো, একটা লরির সঙ্গে ধাক্কা, ট্রেনের সঙ্গে বাসে ধাক্কা লাগলো, এগুলো আমাদের চোখের সামনে ঘটে। এগুলোকে বলা হয় পার্টলি ইলাস্টিক কলিশন, আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ। এদের ক্ষেত্রে কি হয়, এই সংঘর্ষের ক্ষেত্রে ভরবেগটা সংরক্ষিত থাকে, একটা রাশি সংরক্ষিত থাকে, কিন্তু গতিশক্তিটা বিনষ্ট হয়। একটা ট্রেন জোরে আসছে, তার মধ্যে যে কাইনেটিক এনার্জিটা আছে, সেই গতিশক্তিটা কি হয়, লস করে যে ধাক্কা দিচ্ছে যার সঙ্গে, সেই ধাক্কা দেওয়ার ফলে কিছু আগুন উৎপন্ন হতে পারে, কিছু তাপ শক্তি উৎপন্ন হতে পারে, সেই গতিশক্তিটা তাতে কিন্তু ট্রান্সফার হচ্ছে। তাহলে আমাদের চোখের সামনে আমাদের বস্তু জগতে যা কিছু সংঘর্ষ হচ্ছে সেগুলো হচ্ছে সবকিছু হচ্ছে আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ, পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন। ঠিক আছে, এবার এই কলিশন গুলো আমাদের চোখের সামনে ঘটে। এবার তার ক্ষেত্রে এই কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনের ভ্যালু কত হয়, 0 থেকে 1 এর মধ্যে, যেগুলো আমাদের বস্তু জগতে ঘটছে বা যে অ্যাক্সিডেন্ট গুলো আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি। বাদ বাকি দুটোই হচ্ছে একটু আমার এক্সেপশনাল নয়, এগুলো হচ্ছে আমাদের চোখের সামনে ঘটা জিনিস কিন্তু নয়। তারপরে হচ্ছে 10-এরটা। হ্যাঁ বলো। বলছি তাহলে এই যে ইলাস্টিক কোএফিসিয়েন্ট যেটা বললেন, এটা হচ্ছে কি বিফোর এন্ড আফটার কলিশন হচ্ছে ওদের রিলেটিভ যে স্পিড তাদের হচ্ছে কি রেশিওটা, তাই তো? হ্যাঁ, মানে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনের সংজ্ঞাই হচ্ছে যে তাদের সংঘর্ষের পর, সংঘর্ষ লেগে তারা দূরে সরে যাবে, তাদের দূরে সরে যাওয়ার যে রিলেটিভ ভেলোসিটি, আর সংঘর্ষের আগে তারা কি করবে, কাছে সরে আসবে, কাছে আসা রিলেটিভ ভেলোসিটি অনুপাত। এবার আমরা যখনই ওই যে ইলাস্টিক কলিশনের যে কন্ডিশন, ভরবেগটা কনস্ট্যান্ট, এনার্জিটা টোটাল কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট, ওই কনস্ট্যান্টটা এই কনজার্ভ আর কি, কনজার্ভ কন্ডিশন বসাবো, দেখবো এই দুটো সমান হয়ে যাচ্ছে, এইটার এইটা সমান হয়ে যাচ্ছে। তো এইটা যদি সমান একই রাশি হয়, 5 আর 5 হয়, তাহলে কেটে গেলে 1 হবে। তাই জন্য এইটার মান হচ্ছে সবসময় 1। এইটা কিন্তু তোমাদের 9-10 এ কিন্তু পরীক্ষায় আসার মতন কোশ্চেন। হ্যাঁ, এবার হচ্ছে 10-এরটা। If a sphere is rolling, the ratio of the translation energy to total kinetic energy is given by, একটা কি বলেছে, স্পেয়ার মানে গোলক, সে কি করছে, রোল করছে, মানে তুমি সাইকেলের চাকা তো হবে না, তুমি ফুটবলই ধরো, সে রোল করছে, কি বার করতে হবে, টোটাল ট্রান্সলেশন এনার্জি টু কাইনেটিক এনার্জি, দুটো এনার্জির আমাকে কিন্তু বার করতে হবে, মানে দুটোরই অনুপাত বার করতে হবে। ট্রান্সলেশন কাইনেটিক এনার্জি তো ½ mv², এটা তো অসুবিধা নাই, কিন্তু এখন টোটাল কাইনেটিক এনার্জি যখন একটা স্পেয়ার গড়ে, তার মধ্যে দু রকম কাইনেটিক এনার্জি থাকে। একটা হচ্ছে তার আবর্তন জনিত, সাইকেলে চাকা ঘুরছে, এটা আবর্তন জনিত কাইনেটিক এনার্জি, আর একটা হচ্ছে তার এই যে ট্রান্সলেশন মোশনের জন্য কাইনেটিক এনার্জি। দুটো কাইনেটিক এনার্জি থাকবে। টোটাল যখন বার করব, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি রোটেশন, আর একটা কাইনেটিক এনার্জি ট্রান্সলেশন। এটা তো ½ mv², আগেই দেখলাম। এই রোটেশনে কি হয়, ½ I⍵², ½ I⍵²। আই মানে আমরা কি জানি, মুভমেন্ট অফ ইনার্সিয়া। যেহেতু এটা স্পেয়ার, আমি বারবার বলেছি কিছু সিমেট্রিক বডি তোমাদের মুখস্থ রাখতে হবে, বার করতে হবে না, 9-10 এর জন্য বার করা দরকার নাই, প্যারালাল অ্যাক্সিস থিওরেম, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, এসব দরকার নাই, শুধু মুখস্থ রাখতে হবে। তো মুখস্থ আমাকে রাখলাম m/r² হয়ে গেল, তাহলে আইটা। আর ω²কে তুমি ভি কে ওমেগাতে আনতে পারো, ওমেগাতে ভি তে আনতে পারো, কারণ অনুপাত তো করতে হবে। তাহলে তোমাকে এখানে আমার ওমেগাকে v² লিখে দেওয়াই ভালো। হ্যাঁ, ω²কে, তাহলে ভি সমান হচ্ছে ω/r, তাহলে ওমেগা সমান হচ্ছে v/r, তাহলে v²/r²। তাহলে তুমি এরকম করে যদি লিখে দাও, তাহলে
এই দুটোকে যদি যোগ করো টোটাল এনার্জিটা হবে আমার খাতায় যেটা লেখা আছে 10 mv স্কয়ার। আর যেটা তোমার ক্যান্সেলেশনের জন্য শুধু কাইনেটিক এনার্জি হাফ mv স্কয়ার। এই দুটো যদি অনুপাত করো তাহলে mv স্কয়ার কেটে যাবে, কেটে গেলে mv স্কয়ারকে কেটে গেলে 1/7 থাকবে, তার মানে 10/14, তার মানে হচ্ছে 5:7। এগুলো কিন্তু তোমাদের দিয়ে আছে 5:7 মানে কতটা, ডি একটা অপশন, ডি এরটা লেখা আছে তোমার, হ্যাঁ ডি এরটা লেখা আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ডি এরটা, এগুলো কিন্তু 9-10 দিতে পারে, এগুলো কিন্তু 9-10 দিতে পারে, কারণ তোমরা পাজেল হবে কোথায়, যে টোটাল এনার্জি মানে কিন্তু একটা বস্তু যখন গড়ছে তখন তার মধ্যে টোটাল এনার্জি মানে তার কাইনেটিক এনার্জি, যেহেতু গড়ছে তাহলে পোটেনশিয়াল কিছু নাই, স্থির তো নাই, তাহলে স্থিতিশক্তির মধ্যে কিছু নাই, গড়ছে যেহেতু তার টোটালটাই কাইনেটিক এনার্জির মধ্যে আছে। এখন এই যে টোটাল কাইনেটিক এনার্জি তার আবার দুটো ভাগ, একটা হচ্ছে যেহেতু সে নিজের অক্ষের চারিদিকে ঘুরছে তাই জন্য রোটেশন জনিত একটা কাইনেটিক এনার্জি তার মধ্যে থাকবে, আর একটা হচ্ছে তার যেহেতু গড়ার সঙ্গে সঙ্গে আবার চলছে, হ্যাঁ এই কথাটা ভাষায় অনেক সময় লেখা থাকে উইদাউট স্লিপিং, তাহলে এইটা হচ্ছে তার রোটেশনের জন্য, আর এটা হচ্ছে ট্রান্সলেশনের জন্য। তাহলে এই দুটো করতে হবে, এটা তো সোজা হাফ mv স্কয়ার আমি জানি, এইটা হচ্ছে হাফ আই ওমেগা স্কয়ার। তাহলে ভি কে ওমেগাতে করতে পারো, ওমেগাতে ভি তে করতে পারো, যেহেতু কাটাকাটি করতে হবে আমাকে একটা রাশিতে আনতে হবে। আর আয়ের মান যদি তোমাকে রিং বলে সেক্ষেত্রে একটা হবে, তোমাকে যদি ডিস বলে সেটা একটা হবে, গড়ার ক্ষেত্রে রিং ডিস এগুলো হবে, কিন্তু তোমরা সব থেকে বেশি মনে রাখবো স্পেয়ারটার মুভমেন্ট অফ ইনার্সি, শুধু কিছু রাশি আমি নোটেই দিয়ে আছে, রাশি শুধু মুভমেন্ট অফ ইনার্সি এটা মনে রাখতে হবে, কেন পৃথিবী যেমন একটা স্পেয়ার, তাহলে পৃথিবীর মুভমেন্ট অফ ইনার্সি 2/5 mr স্কয়ার, তাহলে সেই জন্য এটা কিন্তু মনে রাখতে হবে। 11টা, the period of revolution of a planet A around the sun is 8 times that of P. The distance of A from the sun is how many times greater than from the B? তাহলে এটা কোন প্রবলেম দিয়ে করবো একটু বলো তো, কোন ইকুয়েশন দিয়ে করবো আমরা? স্যার টি স্কয়ার প্রপোর্শনাল টু আর কিউব। হ্যাঁ, টি স্কয়ার ইজ প্রপোর্শনাল মানে কেপলারস এর থার্ড ল, তাই তো? কেপলারস এর থার্ড ল। টি স্কয়ার ইজ প্রপোর্শনাল টু এ কিউব, বাস। আবারও আমি তোমাদেরকে সাজেস্টিভ হিসেবে বলছি, এই ওই যে গ্র্যাভিটেশন বা রোটেশনাল মেশনে যেখানে পড়েছো ওখানে যদি কোশ্চেন আসে কেবলারের সেকেন্ড ল থেকে থিওরি কোশ্চেন আসবে, থার্ড ল থেকে নিউমেরিক্যাল প্রবলেম আসবে। নিউমেরিক্যাল প্রবলেম মানে এই প্রবলেমগুলো, নিউমেরিক্যাল প্রবলেমগুলো এগুলো, মানে T1/T2 দুটো কেসের স্কোয়ার সমান হচ্ছে A1/A2 তার কিউব, ঠিক আছে। এখানে দেখো সব বলা আছে, একটা তুলনায় 8 টাইমস, তাহলে আরেকটা তুলনায় কত গুণ হচ্ছে বার করতে হবে, তুমি বসালেই পেয়ে যাবে। থার্ড ল থেকে যদি কোশ্চেন আসে চান্স বেশি নিউমেরিক আসবে, সেকেন্ড ল থেকে যদি কোশ্চেন আসে থিওরি আসবে। কি কোশ্চেন বলেছিলাম, যখনই যাই বলবে যে এরিয়াল ভেলোসিটি সংক্রান্ত কোশ্চেন আসবে, এরিয়াল ভেলোসিটি কনজার্ভটার কনসিকুয়েন্সি হচ্ছে যে আমাদের কি বলেছিলাম, যে আমরা ওই যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনস্ট্যান্ট থেকে আমরা এটা পাই, শুধু এরিয়াল ভেলোসিটি সমান অ্যাঙ্গুলার মুভমেন্টাম, এই কথাটা মনে রাখবে, খালি যা কোশ্চেন দেখ না কেন পেয়ে যাবে, হয়ে গেল। আর কি বলেছিলাম, যে ওই যে I1 ওমেগা 1 সমান I2 ওমেগা 2, পৃথিবীর টাইম ব্যাসার্ধ যদি অর্ধেক হয়ে যায় তাহলে দিনের দৈর্ঘ্য কত হবে, যে প্রবলেমটা, ওটা একটা। যদি থিওরি কোশ্চেন আসে আরেকটা জায়গা থেকে আসতে পারে, সেটা হচ্ছে পৃথিবীর আবর্তন জন্য যে অভিকর্ষজ ত্বরণ অথবা বস্তুর ওজন, যাহাই ওজন তাহাই ত্বরণ একই জিনিস, কেন এম হচ্ছে স্কেলার রাশি, এটা বার করলে এটা বার করা যাবে, এটা বার করলে এটা বার করা যাবে। জি ড্যাশ সমান হচ্ছে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা, যেটা করানো হয়েছিল। এইটা পড়লে কত হবে, ইকুয়েটারে কত হবে, যদি রোটেশন বন্ধ হয়ে যায় তাহলে কোথায় কি পরিবর্তন হবে, এই যে কোশ্চেনটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যেহেতু আমি এগুলো ফুল লেন্থ পড়াচ্ছি, তোমাদের একবার করে ওই জায়গাগুলোকে একটু করে ক্লিয়ার করার চেষ্টা করছি, কেন পরবর্তীকালে যাতে হয়তো তো সময় পাওয়া যাবে না, তখন এগুলো কিন্তু করতে হবে, হ্যাঁ তখন এগুলো কিন্তু করতে হবে।
তাহলে 11টা হয়ে গেল। এবার যাচ্ছে 12টা। আচ্ছা কটা বাজলো? এখনো কিছু হয়। শিবশঙ্কর